কয়েকদিন আগে একটা নিউজ দেখা আমি অ্যাবসোলুটলি শকড। এই নিউজটাতে আমি এতটাই ট্রমাতে চলে গেছি যে এই ট্রমা থেকে আমি এখনো বের হতে পারতেছি না। আপনারা সবাই নিশ্চয়ই নিউজটা দেখছেন। মনে হচ্ছে যে আপনারাও হয়তো আমার মতো এরকম ট্রমাটাইজড অবস্থায় আছেন। আর নিউজটা হচ্ছে নরসিংদীর রায়পুরার মেথিখান্দা রেল স্টেশনে একজন বাক প্রতিবন্ধী বৃদ্ধ মহিলা ছিলেন। তিনি বিনা বেতনেই স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কারের কাজ করতেন, স্টেশনের শৌচাগার সেগুলো পরিষ্কারের কাজ করতেন। এর জন্য কোনো বেতন পেতেন না, কিন্তু স্টেশনে আসা যাত্রীরা বা লোকজন তাকে হালকা পাতলা যে টাকা পয়সা কিছু দিতেন, এগুলো উনি আস্তে আস্তে সঞ্চয় করে 25 বছর ধরে প্রায় 40-45 হাজার টাকার মতো তিনি সঞ্চয় করেছেন। আহ, ঘটনাটা যা হচ্ছে, কিছু দুর্বৃত্ত তারা সেই মহিলার সঞ্চিত টাকার জন্য রাতের বেলা তার উপর গিয়ে হামলা করে। তো মহিলা তো কথা বলতে পারে না, তো তাকে মোটামুটি মারধর করে, পিস্ট্রি লেভেলের মারধর করে, এবং মারধর করে তার কাছে থাকা এই 40,000 টাকা তারা ছিনতাই করে নিয়ে যায়। তো মহিলা তো পরিবার পরিজন কেউই নাই। উনি 25 বছর আগে আননোন একটা জায়গা থেকে ট্রেনে চেপে এই স্টেশনে আসেন। আহ, আর তিনি যেহেতু বাক প্রতিবন্ধী, তার আত্মীয় স্বজন কে আছেন কিছুই তিনি বলতে পারে না। তিনি এক কোনায় পড়ে থাকতেন। স্টেশনের পরিত্যক্ত একটা কক্ষে তার থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো তিনি সেভাবেই থাকতেন। এই 25 বছর তিনি এভাবেই তার লাইফটা পার করে গেছেন। হয়তো লাইফের কাছ থেকেও তার চাওয়ার কিছু নাই। আহ, আমি জানি না আসলে মানে মানুষের আদৌ কি মানে বিবেক কোন পর্যায়ে চলে গেলে এরকম বয়স্ক একটা অসহায় মহিলাকে এভাবে মানে মারধর করতে পারে, এবং এই মারধরের ফলশ্রুতিতে 2-1 দিনের পর মহিলা যে ইনজুরিটা সাফার করে সেজন্য তিনি হলো মারা যান। তো এটা তো সারা দেশে একদম মানে ধিক্কার, মানে ঘৃণার রব উঠে গেছে। অলরেডি পুলিশ, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ তারা বেশ কয়েকজনকে ধরছে এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে। তো আশা করি যে এই অপরাধটার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এই বুবি বেগমের কেসটা নিয়ে আমরা একদিন আড্ডায় আলোচনা করতেছিলাম। এমন সময় হঠাৎ করে কে জানি বলল এই ঘটনাটার সাথে দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের ঘটনাটার মিল আছে। তখন আমি একটু চিন্তা ভাবনা করলাম, আমরা বেশ ব্রেনস্টর্মিং করে দেখলাম যে আহ, ঘটনার প্রেক্ষাপট কিছুটা কিন্তু মিল আছে। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মূল অ্যান্টাগনিস্ট বলেন বা প্রোটাগনিস্ট বলেন, সবই হচ্ছে রোদিয়ন রাস্কলনিকভ। সে একজন দরিদ্র আইনের স্টুডেন্ট, আইনের সাবেক স্টুডেন্ট। সে অনেক দরিদ্র ঘর থেকে উঠে এসেছে, অনেক কষ্ট করে সে পড়ালেখা করছে। পড়ালেখা করার পর সে আইনের একটা ডিগ্রি লাভ করছে। তো নিজেকে সে মানে অনেক মানে পণ্ডিত, মানে বিশাল হনু যাকে বলে আর কি বাংলায়, সেরকম হনু সে মনে করে। এবং সে মনে করে যে সোসাইটির জন্য তার একটা কন্ট্রিবিউশন রাখার একটা স্কোপ আছে। তো এইভাবে সে চিন্তা করতে করতে একটা লেভেলে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে ভুগতে একসময় দেখা যায় যে তার এলাকায় একজন সুদখোর এক বুড়ি ছিল। তো সেই বুড়ি মোটামুটি আর কি বেশ টাকা পয়সা বা অর্থকড়ি সঞ্চিত করে ফেলছে। তো সে আর কি জনস্বার্থে, দেশের স্বার্থে এবং নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য সেই বুড়িকে কুড়াল দিয়া কোপায়া সে হত্যা করে ফেলে। তবে আমার কাছে মনে হয় না যে বুবি বেগমকে যারা হত্যা করছেন বা তার উপরে যারা হামলা করেছেন তারা রোদিয়ন রাস্কলনিকভের মতো এতটা স্মার্ট কিংবা কোনো আইডিওলজিতে তারা বিশ্বাসী। তারা নর্মাল চোছাছড়া হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। যদিও জিনিসটার এখন তদন্ত চলতেছে, তদন্ত কাজ শেষ হওয়ার পর জানা যাবে আর কি তাদের পরিচয়, যে তাদের অ্যাকচুয়াল মোটিভটা কি। শুধুমাত্র কি টাকা পয়সা লুট করাটাই তাদের উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো মোটিভেশনও এর পিছনে কিন্তু ছিল। কিন্তু রোদিয়ন রাস্কলনিকভ ক্যারেক্টারটার দিকে যদি আমরা তাকাই, আহ, এই ক্যারেক্টারটা বিখ্যাত যে কোনো আর কি উপন্যাসিকদের যে কোনো চরিত্রই বলেন বা উপন্যাসী বলেন, সেগুলা কিন্তু স্থান কিংবা কাল এর সীমাটা কিন্তু পার হয়ে যায়। ধরেন তারা হয়তো 200 বছর বা 300 বছর আগে একটা উপন্যাস লিখে গেছেন, সেই জিনিস কিন্তু আপনি এই সময় আইসাও কিন্তু আপনি রিলেট করতে পারবেন। যেমন আপনি চিন্তা করেন শেক্সপিয়ারের যে প্লেগুলো আছে, সেগুলা কিন্তু বর্তমান সময়েও বেশ রিলেটেবল। দস্তয়েভস্কির ক্ষেত্রেও কিন্তু সেম। তো ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে রোদিয়ন রাস্কলনিকভ ক্যারেক্টারটাকে তিনি যেভাবে দেখছেন, এই ছেলেটা হলো মানে শুরু থেকেই একদম মানে চরম লেভেলের আইডিয়ালিস্টিক। সে তার নিজস্ব একটা প্রিন্সিপাল আছে সমাজ বা রাষ্ট্র সম্বন্ধে। সে একটা মানে ধারণা একটা পোষণ করে থাকে। কাইন্ড অফ আইডিয়ালিজম বলা যায়, যে আইডিয়াল সমাজ কি হতে পারে বা আইডিয়াল রাষ্ট্র কি হতে পারে, সেই ব্যাপারে তার একটা নিজস্ব একটা ন্যারেটিভ আছে, এবং সেই ন্যারেটিভের উপর তার দৃঢ় একটা ইয়াকিন বা দৃঢ় একটা বিশ্বাস কিন্তু তার আছে। তো আহ, সে যখন এই সুদখোর বুড়িকে আবিষ্কার করলো, এই বুড়ি দেখা যায় কি জিনিসপত্র বন্ধক রাখা
মানুষজনকে টাকা পয়সা ধার দেয় এবং উচ্চ সুদে টাকা পয়সা ধার দেয়। তখন সে চিন্তা করলো যে বুড়ির যে সঞ্চিত টাকা পয়সা আছে সেটার ব্যাপারে সে একবার মানে ইনফরমেশনও নিছিল। সে জানতে পারে যে বুড়ি মইরা যাওয়ার পরে এই টাকাগুলা এতিমখানায় অথবা কোনো একটা চ্যারিটিতে সে হলো জিনিসগুলা দান করে দিবে। তো তখন রাস্কলনিকভের কাছে মনে হয় যে টাকাগুলার ইমিডিয়েট কোনো ইউজ না করার পরে বুড়ির মৃত্যুর পরে সেটা যদি কোনো একটা রিলিজিয়াস অর্গানাইজেশনে দান করা হয় তো টাকাটা পুরোপুরি হয়তো ওয়েস্টেজ হয়ে যাবে আর কি। তো সে তখন চিন্তা করে যে বুড়িকে হত্যা করার পর আমি টাকাগুলো যদি অ্যাকোয়ার আমি করতে পারি তখন সেই ক্ষেত্রে সেই টাকাটা হয়তো মানে সুটেবল কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। তো এইরকম চিন্তা ভাবনা করে সে একটা কুড়াল কোন জায়গা থেকে চুরি করছে। সে চুরি করার পরে সেই কুড়াল নিয়ে গেছে আর কি বুড়ির অ্যাপার্টমেন্টে। বুড়িকে বলছে যে সে জিনিসপত্র বন্ধক রেখে টাকা পয়সা ধার নিতে চায়। তো এক পর্যায়ে সে কুড়াল দিয়া কোপ দিয়া বুড়িকে মেরে ফেলছে। তো তখন আবার বুড়ির একজন সৎ বোন ছিল, সে লিজাভেটা, সে বুড়িকে হলো তার কাজে সাহায্য টাহায্য করতো, মানে কাইন্ড অফ বাসার হেল্পিং হ্যান্ড বলা যায়। তো সেই মেয়েটার কিন্তু কোনো দোষ নাই, ইনোসেন্ট একটা মেয়ে সে। তো রাস্কলনিকভ নিজেও কিন্তু তার প্রতি সিম্প্যাথেটিক ছিল, কারণ তার ধারণা যে এই মেয়েটাকে বুড়ি হলো বিভিন্ন রকম ভাবে শোষণ করতেছে। কিন্তু যখন আর কি সে হত্যাকাণ্ডটা ঘটায় সেই মহিলা কিন্তু পুরা ঘটনাটা কিন্তু দেখে ফেলে। তো তখন রাস্কলনিকভ চিন্তা করতেছে যে আর তো কোনো সাক্ষী রাখা যাবে না, তখন সে ওই নিরীহ মেয়েটাকেও শেষ করে ফেলে। বেসিক্যালি তার যে আইডিওলজিক্যাল যে স্ট্যান্ড আছে বা যে ন্যারেটিভে সে বিশ্বাসী, এই জিনিসটার বলি হয় সেই বৃদ্ধ মহিলাটা। আর সবচেয়ে এই জায়গায় বলা যায় যে ইনোসেন্ট ভিকটিম বুড়ির, তাও আপনারা কিছু হয়তো দোষ দিতে পারেন, রিডাররা আমরা দোষ দিতে পারি যে বুড়ি হয়তো সুদের ব্যবসা করতেছে, আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে সে হয়তো এই জিনিসগুলো ডিজার্ভ করে। কিন্তু বুড়ির যে সৎ বোন, এই মেয়েটার কোনো দোষ নাই, তাও জাস্ট ঘটনার মাঝখানে পড়া, ক্রস ফায়ারে পড়া সে এখানে নিহত হয়ে যায়। মেইন ঘটনা যেটা বুড়ির হত্যাকাণ্ড, এই জিনিসটা কিন্তু মোটামুটি 100 পেজের আশেপাশেই ঘটা যায়। তাহলে এত বড় একটা উপন্যাস, এই উপন্যাসে বাকি টাইম কি লেখা আছে? এই পুরা সময়টা হচ্ছে রাস্কলনিকভের নিজের সাথে নিজের দ্বন্দ্ব। সে যেই লজিকটা তৈরি করেছিল বুড়িকে হত্যা করার জন্য, হ্যাঁ, সে বুঝতে পারে যে জিনিসটা লজিক্যাল হলেও তার নিজের ভিতর যে মনুষ্যত্ববোধ আছে, হ্যাঁ, আর ইম্প্যাথি, মানুষের প্রতি মানুষের যে ইম্প্যাথি, সে যে কাজটা করছে এটা একটা যে রং কাজ, এই জিনিসটা প্রতি মুহূর্তে তার বিবেককে পীড়া দেয়। তো তার নিজের এই যে মানসিক দ্বন্দ্ব, ঠিক আছে, যুক্তি ভার্সেস তার মানবতা, কি বলা যায়, এটা যে একটা যে মোরাল, সে একটা জাস্টিফিকেশন তৈরি করছে কাজটা করার জন্য, সেটার সাথে তার নিজের যে হিউম্যানিটি, হ্যাঁ, এই জিনিসটার দ্বন্দ্ব, এটাই মোটামুটি পুরা উপন্যাসের শেষ পর্যন্ত চলে গেছে। বলা যায় যে এটা একদম এক প্রকারের সাইকোলজিক্যাল একটা দ্বন্দ্ব, এবং শেষ পর্যন্ত এই দ্বন্দ্বে তার নিজের মানবতা বলেন বা তার যে ইম্প্যাথি বলেন, মানুষ রাস্কলনিকভ সে কিন্তু জয় হয় যৌক্তিক রাস্কলনিকভের উপরে, এবং শেষ পর্যন্ত সে কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপারে কনফেস করে। তাকে কিন্তু ধরার কোনো উপায় ছিল না, এত ক্লিন ভাবে সে এই ঘটনাটা ঘটাইছে, কিন্তু শেষ পর্যন্ত সে বিবেকের দংশনে বাধ্য হয়ে সে নিজেই কিন্তু আত্মসমর্পণ করে। রাস্কলনিকভের চরিত্রের কিছু মানে খারাপ দিক বলবো, যেটা আমাদের সোসাইটিকে অনেকটাই করাপ্ট করতেছে, আমাদের অনেকের ভিতরে এই জিনিসগুলো ঢুকে যাইতেছে, সেই কয়েকটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আসি নার্সিসিস্টিক এক্সেপশনালিজম। ওয়ার্ডটা একটু কঠিন শোনাতে পারে, এটার মানে হচ্ছে নিজেকে মানে বিরাট হনু মনে করা। বর্তমান সময়ে আমাদের আশেপাশে হনুর কোনো অভাব নাই। বিশেষ করে মানে ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় আমরা বোস্ট করতে করতে আমাদের এবিলিটি একটু হলেও আমরা নিজেদেরকে এত বড় মনে করি। হ্যাঁ, এটা খুবই কমন হয়ে গেছে। কিন্তু এক্সেপশনালিজম বা নার্সিসিজম, এটার একটা খারাপ দিক আছে। আপনি অতিরিক্ত নার্সিসিস্ট হতে হতে একটা সময় আপনি মনে করবেন যে আপনি নৈতিকতার ঊর্ধ্বে, বা সমাজে কিন্তু সার্টেন একটা নৈতিকতা স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, কিছু কিছু জিনিস, এই জিনিসটা অনৈতিক, এটা যুগ যুগ ধরে সমাজে চলে আসতেছে। আমরা এখন মনে করি কি আমাদের কাজ বা আমাদের নিজেদের অ্যাকশন গুলা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা হলাম এই সমস্ত নৈতিকতার ঊর্ধ্বে। যেমন দেখেন, খুন করা এটা একটা খারাপ জিনিস, কিন্তু রাস্কলনিকভ এই জিনিসটাকে অযৌক্তিক মনে করতেছে না। কেন করতেছে না? কারণ তার কাছে মনে হচ্ছে যে সে স্পেশাল একজন মানুষ, সে সমাজের জন্য স্পেশাল কিছু করার এবিলিটি রাখে, এবং এই স্পেশাল কিছু করার জন্য তার খুন করাটা যৌক্তিক এবং খুন করাটা আবশ্যক। তো সে যদি এই লেভেলের নার্সিসিজমে না ভুগতো, তাইলে হয়তো তার পক্ষে ওই বুড়িটাকে খুন করা সম্ভব হতো না। এরপর আসি 2 নাম্বার পয়েন্টটাতে। সেই পয়েন্টটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন, মানুষকে মানুষ না মনে করা। দেখেন, আমাদের সমাজে এই ট্রেন্ডটা আগে কিন্তু এভাবে ছিল না। একটা মানুষ যতই খারাপ কাজ করুক না কেন, তাকে কিন্তু আমরা মানুষ হিসাবে মনে করতাম। কিন্তু এখন
মানে পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যে কেউ যদি কারোর সাথে যদি আমার মতের না মিল না হয়, তাহলে আমি মানুষই মনে করতে চাই না। হয়তো তার সাথে আমার পলিটিক্যাল মতামতের মিলতেছে না, অথবা ধরেন রিলিজিয়াস দিক থেকে সে আমার চেয়ে ডিফারেন্ট, অথবা সোশ্যাল কোনো একটা জায়গায় তার সাথে আমার গ্যাপ আছে, যে আমি বড় লোক, সে হয়তো রিক্সা চালাইতেছে, তাকে আমি মানুষই মনে করব না। হ্যাঁ, অথবা ইভেন মানে খুব মানে তুচ্ছ তুচ্ছ কারণেও এই ধরনের ডিহিউম্যানাইজেশন আমরা করে ফেলি। যেমন ধরেন আপনি ফুটবলে একটা টিম সাপোর্ট করেন, আরেকজন সে আরেকটা টিম সাপোর্ট করে, তো ওই যে দলের ফ্যান বেসকে মানে দেখা যায় আপনি মানুষই মনে করতে চাচ্ছেন না। তো যখন আপনি মানুষকে মানুষ মনে করবেন না, তাকে হয়তো ওই যে আপনি পশু বা হোয়াট এভার মানে অন্য কোনো কিছু আপনি যখন মনে করবেন, তখন তার এগেনস্টে যে কোনো ধরনের অ্যাকশন নেওয়াটা আপনার জন্য মানে ব্যাড অ্যাকশন নেওয়াটা এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। যেমন দেখেন এই যে যুগে যুগে পৃথিবীতে এত যে যুদ্ধ বলেন, এত গণহত্যা বলেন, মানুষ কিভাবে মানুষকে মাইরা ফেলতেছে, গণহত্যার বিষয়টা তো আমাদের নর্মালি মাথায় ঢুকে না, যে শত শত একটা মানুষকে আমরা মানুষ হয়ে একটা মানে এতগুলো মানুষকে কিভাবে মেরে ফেলতেছে, তাও আবার একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। এই যে আপনি হলোকস্ট বলেন বা বিশ্বের বিভিন্ন জায়গায় এই যে অজস্র এরকম গণহত্যা হয়েছে, এগুলো কিভাবে সম্ভব? দেখা যায় কি একটা সার্টেন একটা গ্রুপকে বা সার্টেন একটা এথনিসিটিকে ওই সরকার বা ওই মিলিটারি রেজিম যারা এই জিনিসটা কমিট করতেছে, তারা মানুষ হিসাবেই মনে করতেছে না। হ্যাঁ, ওরা হইলো মানে বিলো হিউম্যান, তো তাদেরকে মাইরা ফেলাটা আমাদের জন্য জায়েজ। হয়তো এই জিনিসটা যারা ওই বুবি বেগমকে মেরে ফেলছে তাদের মাথায় হয়তো এই জিনিসটা কাজ করতে পারে, হয়তো চিন্তা করতেছে যে একটা বাক প্রতিবন্ধী একটা মানুষ, সে তো একটা নর্মাল হিউম্যান বিং না, তো সে হয়তো এই ধরনের হিউম্যান রাইটস বা এই ধরনের জিনিসগুলা সে হয়তো ডিজার্ভ করে না। তো তার যদি আমি টাকা মাইরা দিই, তারা যদি আমি মাইরাও ফেলাই, তো তাতে কি যায় আসে? হ্যাঁ, ইভেন মানে তারা হয়তো চিন্তাও করতে পারে যে এই জিনিসটা নিয়ে যেহেতু সে একজন নর্মাল হিউম্যান বিং এর মতো না, সে স্পেশাল একজন মানুষ, হ্যাঁ হয়তো এই জিনিসগুলা নিয়ে ঘটনার বেশি দূরে এগোবে না। তো তারা এই জিনিসটা নিয়ে সহজেই আর কি টাকা পয়সাটা লুটপাট করে তারা হয়তো পারবে যেতে পারবে। সো এই হিউম্যানাইজেশন এই জিনিসটা আমাদের ভিতরে যদি আস্তে আস্তে ঢুকিয়া যাইতেছে, তো একটা সময় যদি এই জিনিসটা খুব ওয়াইড স্প্রেড লেভেলে চলে যায়, দেখা যাবে যে এটা একদম সোসাইটি কলাপস করার মতো একটা অবস্থায় চলে যাবে, কেউ কাউকে মানুষই মনে করবে না, এবং মানে হানাহানি বলেন বা ভায়োলেন্স বলেন, এই জিনিসটা একদম যাবতীয় যত মাত্রা আছে সব মাত্রা ছাড়িয়ে যাবে। আর ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে ২ নাম্বার পয়েন্টে যা আলোচনা করলাম সেটার একটা গ্রুপগত বা সংঘবদ্ধ একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে গ্রুপ পোলারাইজেশন। আপনি নিজে পার্সোনালি একজন মানুষকে মানুষ মনে করেন না, সেটা এক জিনিস। আবার আপনি একটা মানে বিরাট একটা গ্যাং পাকায় ফেললেন, বা আপনাদের একটা বড় একটা গোষ্ঠী আছে, ওই যেমন ফুটবল খেলার কথা বললাম, ধরেন আপনি হলুদ দলের সমর্থক, তো আপনাদের এই যে হলুদ গোষ্ঠী আছে, আর একটা ওই যে আকাশি কালার দল অথবা নীল কালার দল, তাদের একটা গোষ্ঠী আছে। এখন আপনারা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে একদম মানুষই মনে করতেছেন না। এর ফলে যেটা হয় যে গ্রুপগত যে ভায়োলেন্সের দিকে জিনিসগুলো ধাবিত হয়। এখন ধরেন এই যে হলুদ পক্ষের সাথে নীল পক্ষের একটা মারামারি লাগা গেল, কারণ কেউ তো কাউরে মানুষ মনে করতেছে না। হ্যাঁ, তো মারামারি লাগার ফলে দেখবেন যে তারা মানে এক্সেপশনাল লেভেলের ভায়োলেন্স করার ওই ক্যাপাসিটিটা নিয়ে নামে, এবং সেটাতে সংঘাতের পরিমাণটা অনেক বেশি মাত্রায় বেড়ে যেতে পারে। এরপরে আসি ৪ নাম্বারে, যে সেটা হলো মোরাল ডিসএঙ্গেজমেন্ট। সেই বিষয়টা হচ্ছে কি, যে আপনি একটা মানে সোজা বাংলায় বলি, আপনি যে কোনো একটা আকাম করবেন, তো সেই আকাম করার আগেই আপনি আকামের পক্ষে আপনি একটা যুক্তি দাঁড় করায় ফেলবেন। এই যে রাস্কলনিকভের প্রসঙ্গটাতে আসি, তো সে তার কাছে যে জিনিসগুলো যৌক্তিক মনে হইতেছে যে বুড়িকে মেরে ফেলা, এই জিনিসগুলা বইটা পড়ার পরে যারা রিডার তারা তো জানেন আপনার কাছে একটা যুক্তিও কি কোনো যুক্তিসঙ্গত কিছু মনে হয়েছে। সেই বুড়ি সুদের ব্যবসা করতেছে, সে তার মতো করুক। এখন সে তো আর কারো কাছ থেকে জোর করে টাকা পয়সা মানে আদায় করতেছে না। আর এমন না যে সেই সময়তে সেন্ট পিটার্সবার্গ বা রাশিয়ায় এমন কোনো ল ছিল না যে যে সুদের ব্যবসা করা যাবে না বা টাকা ধার দেওয়া যাবে না, এই ধরনের কোনো ল তো ছিল না। সো সে বেআইনি কোনো কাজ তো সে করতেছে না, বা তার কাছ থেকে তারা ধরেন যারা টাকা পয়সা নিচ্ছে, তারাও তো মানে স্বেচ্ছাই নিচ্ছে, এমন তো না যে সে কাউকে জোর করে টাকা ধার দিতেছে বা মানুষকে সে শোষণ করার চেষ্টা চালাইতেছে। আমরা বলতে পারি যে কাজটা হয়তো অনৈতিক কাজ, হ্যাঁ, কিন্তু কাজটা বেআইনি না। আর একটা বড় যুক্তি হলো তার, যে বুড়িকে মারলে সমাজে বিশাল উপকার সাধিত হয়ে যাবে। এখন এই একটা লোকাল একটা সে মানে পণ ব্রোকার, মানে যে জিনিসপত্র বন্ধক নিয়ে মানুষজনকে টাকা পয়সা ধার দেয়, তো তাকে আপনি মেরে ফেললো, আপনার সমাজে কি এমন উল্টায় ফেলবেন? ঠিক আছে, তো এগুলা সোজা বাংলায় বলতে গেলে প্রত্যেকটাই বখাট্ট যুক্তি। কিন্তু
সে এই ঘটনাটা ঘটানোর আগে যুক্তিগুলা কিন্তু নিজের মাথায় ঠিকে দাঁড় করায় নিছে। এটা এক প্রকার হলো নিজেকে নিজে বুঝ দেয়া। আমি একটা কাজ করতেছি, আমি জানি কাজটা খারাপ, কিন্তু এই কাজের পক্ষে আমি ঠিকই একটা জাস্টিফিকেশন তৈরি করে নিতেছি। এখন যে বুবি বেগম, তাকে যারা হত্যা করছে, হয়তো জিজ্ঞাসাবাদে কি বের হয় আমি জানি না, হয়তো দেখবেন যে তারাও একটা এরকম হয়তো যুক্তি দাঁড় করায় নিতে পারে যে টাকা তো হয়তো মহিলার কাজে লাগতেছে না, তো আমরা দেখি টাকা দিয়ে একটু আনন্দ ফুর্তি করি বা অন্য কোনো কাজে লাগে, এই ধরনের যুক্তি হয়তো তাদের থাকতে পারে। বর্তমান সময়ে দেখেন মানুষ কিন্তু অনেক ধরনের আকাম করতেছে, কিন্তু এই আকাম করার আগেই তারা একটা যুক্তি কিন্তু দাঁড় করে ফেলায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মেয়েদের হ্যারাস করা বা মেয়েদের প্রতি একটা ভায়োলেন্সের বিষয়টা, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে কিংবা রাস্তাঘাটে ধরেন মেয়েদেরকে হ্যারাস করা, এই ধরনের একটা বিষয় হতে পারে, যে কোনোটাই এই এক্সাম্পলের ভিতরে ইনক্লুডেড হয়। এখন দেখবেন যে মানে ওই হ্যারাস করার আগেই তাদের যুক্তি কিন্তু রেডি। কি যুক্তি? যে সেই মেয়ে হলো তার চরিত্র খারাপ, সেই মেয়ে ওড়না গলায় দিচ্ছে, ঠিক আছে, এই টাইপের কথাবার্তা আর কি, ড্রেস আপ খারাপ, তার চলাফেরা অশ্লীল। তো এখন মানে বিষয়টা হচ্ছে তার চলাফেরা অশ্লীল বা যাই হোক না কেন, সে হোয়াট এভার যাই হোক না কেন, দ্যাট ডাজন্ট গিভ ইউ দ্য লাইসেন্স টু হ্যারাস এনিওয়ান। সেটা শুধু মেয়ে না, মানে যে কোনো হিউম্যান বিংকে হ্যারাস করার রাইট তো তোমাকে দিচ্ছে না, সে যেভাবে চলুক। কিন্তু এই যুক্তিটা কিন্তু সে দাঁড় করায় ফেলতেছে। এবং এই জিনিসটা সবচেয়ে অ্যালার্মিং বিষয়টা কি জানেন? যে এই যুক্তিগুলা কিন্তু, এই যে রাস্কলনিকভের যুক্তি বাকি সেন্ট পিটার্সবার্গের লোকজন বা বইয়ের বাকি চরিত্র, ইভেন মানে ওই সময়ের পাঠক যারা আছে, এই সমস্ত যুক্তি কেউ কিন্তু সাবস্ক্রাইব করে নাই। ইভেন সে নিজে একটা সময় তার ভুলটা বুঝতে পারছে যে আমি যে যুক্তিগুলো দাঁড় করাইছি সেগুলো হচ্ছে বোকাট্ট যুক্তি, এই কাজটা আমার ঠিক হয় না, এবং বিবেকের দংশনে পুড়তে পুড়তে সে একটা সময় কিন্তু তার নিজের দোষগুলা কিন্তু কনফেস করছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি, এই সময় আইসা মানুষজন আকামও করবে, আকাম করার আগে এগুলার পিছে একটি বখাট্ট যুক্তি তৈরি করে ফেলবে, এবং এই যুক্তিগুলার ফেসবুকের কল্যাণে এগুলা এখন সবার কাছে পৌঁছায় যাচ্ছে, এবং এই যুক্তিগুলার প্রচুর মানে সাবস্ক্রাইবার তৈরি হতেছে। হ্যাঁ, ও কাজটা করছে তো ঠিক হয়েছে, কেন সে অশ্লীলভাবে চলাচল করবে? হ্যাঁ, কেন সে এই কাজটা করবে? সে যেটা করেছে সেটা হলো জাস্টিফাই। সো শুধুমাত্র দেখেন যে ব্যক্তির যে যুক্তিটা আছে, ঠিক আছে, সেগুলো এখন পুরো সামাজিক পর্যায়ে চলে যেতেছে। এখন এর ফলে হচ্ছেটা কি, আরো 10 জন কিন্তু এই ক্রাইম করার প্রতি মানে উৎসাহিত হইতেছে। হ্যাঁ, আরো 10 জন হ্যারাস করবে। কেন? সে ওর যে যুক্তিটা দেখাইছে, যে যুক্তি তো ঠিকই আছে, সে মনে করতেছে, যদিও এটা ঠিক নেই। তো আরো 10 জন ধরেন এই ক্রাইমটা করার প্রতি উৎসাহিত হতেছে আর কি। তো এই জিনিসটা বর্তমানে দেখা যাচ্ছে রীতিমতো সমাজে একটা ক্যান্সার পর্যায়ে চলে গেছে। এই ধরনের যুক্তি দেয়া, মানে যুক্তিগুলা যদি প্রপারলি খণ্ডন করা না হয়, বা এই জিনিসগুলা যে রং কাজগুলা, যে কোনো আপনি হয়তো মানে অপকর্ম করতেছেন, এই কাজগুলা যদি রং, এটা মানুষকে যদি ঠিকভাবে বোঝানো না যায়, পরবর্তীতে দেখবেন যে অপরাধের একটা মানে কি বলবো, যে একদম ওয়াইড স্প্রেড লেভেলের সমাজে অপরাধ শুরু হয়ে যেতে পারে। লাস্ট একটা পয়েন্টে কথা বইলা আলোচনাটা শেষ করে দিই। এই রাসকলনিকভের অ্যাটলিস্ট মানে বিবেক কোনো একটা সময় জাগ্রত হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের সমাজে যারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত, ম্যাক্সিমাম দেখা যায় কি, মানে এই জিনিসটার ব্যাপারে তাদের বিবেক জাগ্রত হওয়া অনেক দূরের ব্যাপার। তারা এই কাজটাকে একদম মানে জাস্ট মনে করে। তারা চিন্তা করে আমি হলাম একদম মানে সেই লেভেলের হনু, আমি একদম মানে ন্যায়ের রক্ষক। হ্যাঁ, এবং আমি যে কাজটা করতেছি সেই কাজটা ইট ইজ 100% রাইট। যদিও কাজটা খারাপ, মানে অতটুকু চিন্তা ভাবনা করার মতো সময় তাদের কিন্তু নাই। আর সবচেয়ে বড় ব্যাপার কি, যে সমাজে কিন্তু মানুষের প্রতি মানুষের একটা ইম্প্যাথি গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনি আরেকটা মানুষ, তার জায়গায় আপনি দাঁড়ায়া তার পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন, তখন কিন্তু আপনি তার কোনো ক্ষতি করতে সহজে পারবেন না। তখন আপনি চিন্তা করবেন কি, আমিও একজন মানুষ, সেও একজন মানুষ। মানে যেই বোর্ডটা রাসকলনিকভের ভিতর আসে আর কি, ওই বুড়িকে হত্যা করার পরে অনেক পরে বোর্ডটা আসে। এই বোর্ডটা যদি তার ভিতর আগে আসতো, হয়তো সে ক্রাইমটা করতে পারতো না। এই বোর্ডটা যদি বুবি বেগমের হত্যাকারী হামলাকারীদের ভিতরে যদি আরো আগে আসতো, তারা নিশ্চয়ই এই ধরনের কাজটা করতে পারতো না। তারা হয়তো চিন্তা করতো যে একটা বয়স্ক মহিলা, এটা হয়তো আমার নানির মতো, সেটা হয়তো আমার মায়ের মতো। হ্যাঁ, তার গায়ে আমি কিভাবে হাত তুলবো? ঠিক আছে, তার তো হাত তো উঠতো না, এটা কোনোদিনই সম্ভব না। এটা আমার কাছে মনে হয় যে যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে, তার মানে এভাবে আসলে একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলার মতো সে কাজটা সে কোনোদিনই করতে পারতো। সো ইম্প্যাথি গ্যাপটা আমাদের এখন মানে অনেক ওয়াইড স্প্রেড লেভেলে চলে গেছে। মানে আপনি সমাজে এখন কয়জন ইম্প্যাথি ওয়ালা মানুষ দেখাইতে পারবেন? একটা সময় দেখেন যে মানুষ কিন্তু মানুষের জন্য কষ্ট পেত, আর এখন দেখা যায় কি, একজন মানুষ হয়তো মইরা পড়ে আছে, ইম্প্যাথি কিন্তু কেউ তার দিকে হয়তো এগুচ্ছে না। দেখেন বুবি বেগমের ঘটনাটাই চিন্তা করেন, কয়েকদিন হয়তো মিডিয়াতে ছিল, এখন আস্তে আস্তে আমরা কিন্তু জিনিসটা ভুলে গেছি। একটার পর একটা ইস্যু কিন্তু আসতেছে। ইস্যুর চাপে দেখা যায় কি, একটা ইস্যু হয়তো 2 দিন ভাইরাল থাকে, 3 দিন পরে সেই ইস্যু আমরা আর খুঁজে পাই না, সেই ইস্যুর কথা আমরা মনে রাখি না। তো অনেক ঘটনা দেখা যায় যে এইভাবেই মানে ধামাচাপা পড়ে যায় আর কি। আর আমাদের যথারীতি বাঙালি তো আছেই আমাদের গোল্ড ফিশ মেমোরি। যাক গে,
ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আপনারা আশা করতেছি সবাই পড়ছেন, যারা পড়েন না এটা অবশ্যই পড়ে নেবেন। বিশ্ব সাহিত্যের মানে অমূল্য একটা বই, মানে এই বইটা অবশ্যই একটা পড়া উচিত। এবং দস্তয়েভস্কির অনেকেই বলে থাকেন যে দাদুর এটা লেখা সর্বশ্রেষ্ঠ বই, যদিও আমি এই ব্যাপারটাতে একটু দ্বিমত পোষণ করি, কারণ আমার মতে ব্রাদার্স কারামাজভ এটা হলো উনার আর কি ম্যাগনাম অপাস, মানে ব্রাদার্স কারামাজভ মানে ইটস এ রিয়েলি গুড, মানে এক্সিলেন্ট একটা বই। এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অবশ্যই মানে এটা বিশ্ব সাহিত্যের মানে টপ 10 বইয়ের লিস্ট করলে অবশ্যই এর ভিতর থাকবে। কিন্তু চিন্তা করেন যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমরা যারা আর কি গল্পটা জানি না, তারা যখন প্রথম বইটা পড়তে চাই বা বইটা সম্পর্কে কিছু 2 লাইন শুনে যখন বইটা পড়তে চাই, তখন আমরা চিন্তা করি যে এটা হয়তো একটা মার্ডার মিস্ট্রি, একটা আহ, মানুষ হয়তো একটা অপরাধ কমিট করেছে, এই বুড়িকে সে হত্যা করছে, সেই বিষয় নিয়ে হয়তো লেখা, এটাকে একটা হয়তো গোয়েন্দা গল্প হইতে পারে বা এটা একটা মার্ডার মিস্ট্রি হইতে পারে। বাস্তবে সেটা কিন্তু এরকম কিছুই না। হ্যাঁ, মার্ডার যা হওয়ার এটা 100 পেজের আশেপাশে জায়গায় শেষ। কিন্তু বাকি বই হচ্ছে কি যে মানুষের নিজের আর কি সেলফ রিফ্লেকশন, আপনি নিজেকে একটা আয়নায় আপনি নিজেকে নিজেই দেখতেছেন। হ্যাঁ, মানুষের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই জিনিসগুলাই বইটার ভিতরে ফুটে উঠছে। আর আরেকটা বিষয় কি, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কিন্তু একটা সতর্ক বার্তা। এই রাস্কলনিকভের যে স্টোরিটা আছে সেটা কিন্তু একটা সতর্ক বার্তা। এখন সতর্ক বার্তাটা কি, আপনি যদি নিজেকে নিজে খুব বড় হনু মনে করেন, আপনি যদি অতিরিক্ত নার্সিসিজমে যদি একদম তলায় যান, আপনার মানে খালি শুধু যুক্তি আছে কিন্তু আপনার ভিতরে মানে মনুষ্যত্ব নাই, আপনার ভিতরে ইমোশন নাই, আপনার ভিতরে বিবেক নাই, হ্যাঁ, এইসব জিনিস যদি হারায় যায়, তো আপনার যুক্তি যতই বড় হোক না কেন, আপনি যত বড়ই বুদ্ধিজীবী হন না কেন, আপনি যত বড় এডুকেটেড হন না কেন, আপনি আর মানুষের পর্যায়ে থাকবেন না। হয় আপনি রোবট হয়ে যাবেন, নাইলে পিশাচ পর্যায়ে আপনি চলে যাবেন। যে কোনো ধরনের একটা অপকর্ম আপনাকে দ্বারা কমিট করা অসম্ভব কিছু আর হবে না। সো দেখা যায় কি, আমাদের এই যে পড়ালেখা বা আমাদের জানাশোনার এই লেভেলের পাশাপাশি আমাদের নিজেদের ভিতরে মনুষ্যত্ব বোধটাও জাগ্রত করতে হবে। কারণ আসলে জ্ঞান আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের ভিতরে যে মনুষ্যত্ব বা আমাদের ভিতরের মানুষটাকে বাঁচিয়ে রাখাটা, এই জিনিসটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি আমরা সবাই ভালো মানুষ হতে পারবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।